প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, বর্তমানে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় একটি চুক্তির কথা নিয়ে বেশ আলোচনা হতে দেখেছি। আর সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক যে বাণিজ্য চুক্তি হয়েছিল সেটি। বর্তমান সময়ের বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তারা সরাসরি চুক্তির পক্ষেও কথা বলছে না এবং একই সাথে বিপক্ষেও কথা বলছে না। কিন্তু বর্তমান বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, তারা কিন্তু বলেছে যে তারা আসলে চুক্তির কোনো কিছুই তারা জানতেন না। একই সাথে সাবেক উপদেষ্টা মণ্ডলীর একজন প্রভাবশালী উপদেষ্টা, অর্থাৎ সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান, উনি কিন্তু বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, অর্থাৎ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হয়েছে, এই বাণিজ্য চুক্তির বিষয়ে তার তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানতেন না। বিষয়টি নির্ধারণ হয়েছিল 7 সদস্য বিশিষ্ট কিচেন ক্যাবিনেটের মাধ্যমে। তো সাবেক উপদেষ্টা মণ্ডলীর প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নির্বাচনের অর্থাৎ 12ই ফেব্রুয়ারি 2026 এর মাত্র 3 দিন আগে, অর্থাৎ 9 ফেব্রুয়ারি তারিখে এই আন্তর্জাতিক চুক্তিটি করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্যিক একটি সম্পর্ক স্থাপন করে। বর্তমান সময়ে এই বাণিজ্যিক চুক্তিটি মানুষের পর্যালোচনায় এসেছে এবং মিডিয়া বা সংবাদ মাধ্যমগুলো এখন অপেক্ষাকৃত স্বাধীনতা ভোগ করার কারণে তারা কিন্তু এখন কথা বলতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এই বাণিজ্য চুক্তির যে খারাপ দিকগুলো আছে, বিশেষ করে কৃষি ক্ষেত্রে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি কি কি নেতিবাচক দিক বয়ে আনবে এবং ইতিমধ্যে বয়ে আনতে শুরু করেছে সেই সকল বিষয় নিয়ে। প্রথমত যে বিষয়টি চলে আসে সেটি হলো মার্কিন কৃষি পণ্যের অবাধ প্রবেশ ঘটবে বাংলাদেশে এবং বাংলাদেশে দেশীয় কৃষকদের একেবারে বাজে পরিণতি করে ছাড়বে এবং দেশি কৃষকদের জন্য পর্যাপ্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এই চুক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যতম বৃহৎ কৃষিপণ্য উৎপাদন এবং রপ্তানিকারক দেশ, যেখানে কৃষকদেরকে বিলিয়ন বিলিয়ন ডলারের সরকারি ভর্তুকি দেওয়া হয়। চুক্তির আওতায় মার্কিন কৃষিপণ্য শুল্কমুক্ত বা নামমাত্র শুল্কে বাংলাদেশে প্রবেশের সুযোগ পাবে। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, অথচ সেই বাংলাদেশ কি এখন একটি বাইরের দেশ থেকে কৃষি পণ্যগুলোকে আমদানি করতে হবে, আর আমার কৃষক বসে বসে কলা চষবে। এই হলো বর্তমানে এই চুক্তির অবস্থা। এই চুক্তির ফলে মার্কিন যে সস্তা গম, মার্কিন সস্তা ভুট্টা, সয়াবিন ও তুলা দেশীয় বাজারে প্রবেশ করবে এবং দেশীয় বাজারকে মোটামুটিভাবে গিলে ফেলবে। ভর্তুকিপ্রাপ্ত সস্তা মার্কিন পণ্যের সাথে যদি বাংলাদেশি লোকাল যে কৃষক আছে তারা প্রতিযোগিতায় টিকতে না পারে, তখন বাংলাদেশের স্থানীয় কৃষকেরা চরম আর্থিক লোকসানে এবং অন্যান্য যে সমস্যা সেগুলোতে জর্জরিত হয়ে যাবেন। বিশেষ করে ব্যাংক লোন এবং আর্থিক লোকসানে তারা সম্মুখীন হবেন। তো হয়তো এমন হবে যে ভবিষ্যতে বাংলাদেশের কৃষকরা যে স্বনির্ভরতার একটি বিষয় শেখ হাসিনা সরকার চালু করে দিয়েছিলেন, সেই জায়গা থেকে কিন্তু সরে আসবে। অর্থাৎ আমরা আমদানি নির্ভর হব। এক পর্যায়ে যখন আমাদের দেশে লোকালভাবে উৎপাদন একেবারে বন্ধ হয়ে যাবে, তখন আমদানিকারকরা অর্থাৎ রপ্তানিকারকরা, বিদেশি যে রপ্তানিকারকরা, তারা ইচ্ছামতো দাম বাড়িয়ে দেবে। ভাই, দেশের মানুষ বন্ধু হয়, কিন্তু বিদেশির কোনো মানুষ বন্ধু বলে পরিচিত হতে পারে না। তারা বিদেশি বা বৈদেশিক সম্পর্ক টিকে থাকে শুধুমাত্র স্বার্থের ওপরে, এর বাইরে আর কিছুই নয়। দ্বিতীয়টি যে বিষয়টি আমাদের কাছে ধরা পড়েছে সেটি হলো কঠোর প্যাটেন্ট আইন এবং বীজের ওপর বহু জাতিক কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ চলে আসবে। কথাটা আরেকটু সহজ করি। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের চুক্তির সময় সবসময় বুদ্ধিভিত্তিক সম্পদের অধিকার এবং প্যাটেন্ট আইন নিয়ে বেশ কথা বলে। তো এই চুক্তির ফলে মার্কিন যে বহুজাতিক কোম্পানিগুলো আছে, যেমন বেয়ার,
মনসান্টো, এই কোম্পানিগুলো তাদের উৎপাদিত যে জিএমও প্রোডাক্ট আছে বা হাইব্রিড বীজ আমরা যেটাকে চিনি হাইব্রিড নামে, এই হাইব্রিড জাতের শস্যের উপরে কিন্তু শস্যের বীজের উপরে একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করে ফেলবে। আপনি ভাই সহজে বাজার থেকে হাইব্রিডের বীজকে কম টাকায় কিনতে পারবেন না। এর মূল উদ্দেশ্য হলো সেটা, অর্থাৎ প্যাটেন্ট বা অন্য যে মেধাস্বত্ব আইন যেটার কথাই বলেন না কেন, এই বিষয়গুলোকে দাঁড় করিয়ে তারা মার্কিন যে প্যাটেন্ট সত্ত্বধারী কোম্পানি আছে তাদের বীজের দাম 5 গুণ 10 গুণ করে ফেলবে। বাংলাদেশের কৃষককে এই 5-10 গুণ বেশি টাকা দিয়ে কিন্তু বীজ সংগ্রহ করতে হবে। বীজ কিনবেন না চাষ করবেন নাকি লাভ করবেন, প্রশ্ন এখানেই তখন চলে আসবে। বাংলাদেশের কৃষকদের ঐতিহ্যগত অধিকার রয়েছে এক ফসলের বীজ সংরক্ষণ করে পরের বছরেই রোপণ করা, কিন্তু কঠোর প্যাটেন্ট আইনের কারণে কৃষকেরা বীজ সংরক্ষণ বা নিজেদের মধ্যে বিনিময় করতে পারবে না। প্রতিবার চাষের জন্য চওড়া দামে মার্কিন কোম্পানির কাছ থেকে বীজ কিনতে বাধ্য হবেন তারা, যা উৎপাদন খরচকে বহুগুণ বাড়িয়ে দেবে। তো এই কারণেই কিন্তু এই মার্কিন কোম্পানির সাথে এই ইনুস সরকারের করা চুক্তি দেশের জন্য মূলত বিস্ফোরা হয়ে দাঁড়াবে। সোজা বাংলা কথায় যদি বলি, ডক্টর ইনুস দেশকে মোটামুটি দেশের পিছন দিকটা মেরে দিয়েছেন। তার যদি সক্ষমতা থাকতো তিনি ওপেনভাবে নিলাম মার্কেটে বাংলাদেশকে বিক্রয় করে দিতেন। যাই হোক বন্ধুরা, তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো দেশীয় ডেইরি এবং পোলট্রি ফার্মের বা পোলট্রি শিল্পে চরম মাত্রার বিপর্যয় ঘটবে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সস্তা গুঁড়া দুধ, দুগ্ধজাতীয় পণ্য এবং ফ্রোজেন মুরগির মাংস, বিশেষ করে চিকেন লেগ কোয়ার্টার আমদানির পথ খুবই ইজি হয়ে যাবে। বাংলাদেশের পোলট্রি এবং ডেইরি খাত গত কয়েক দশকে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং দেশীয় চাহিদার প্রায় পুরোটাই মেটাচ্ছে। মার্কিন সস্তা মাংস ও দুগ্ধজাত পণ্য বাজারে এলে এই দুই সম্ভাবনাময় দেশীয় শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। এরপর যে বিষয়টি চলে এসেছে যে তুলনামূলক সস্তা উৎস থেকে আমদানির পথ বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশের জন্য। বাংলাদেশ সাধারণত নিজস্ব প্রয়োজন মেটানোর জন্য রাশিয়া, ইউক্রেন, ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশ থেকে কম খরচে, কম পরিবহন ব্যয়ে গম, সার ও অন্যান্য কৃষি উপকরণ আমদানি করে থাকে। চুক্তির পরোক্ষ শর্ত বা ভূ রাজনৈতিক চাপের কারণে বাংলাদেশকে বাধ্য হয়ে দূরবর্তী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উচ্চ মূল্যে এবং সহজে যে আনা যায় না এরকম একটা অবস্থানে, অর্থাৎ চওড়া জাহাজ ভাড়ায় এইসব কৃষিপণ্য আমদানি করতে হতে পারে, যা দেশের খাদ্য নিরাপত্তা এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর বেশ চাপ ফেলবে। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য কৃষিপণ্যগুলো, বিশেষ করে ভুট্টা ও সয়াবিন, সিংহভাগই জেনেটিক্যালি মডিফাইড বা জিএমও। এই চুক্তির কারণে বাংলাদেশ মার্কিন জিএমও পণ্য বা বীজ আমদানিতে কঠোর স্বাস্থ্য বা পরিবেশগত নিষেধাজ্ঞা দিতে পারবে না। আর আপনারা জানেন যে মার্কিন এই জিএমও প্রোডাক্ট বা জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্ট, এই যে কৃষি পণ্যগুলো উৎপাদন হয়, এই উৎপাদনের কারণে কিন্তু শরীরে বিভিন্ন জিনগত বা কোষগত পরিবর্তন হয় এবং বিভিন্ন জেনেটিক যে রোগগুলো হয়ে যায়, অর্থাৎ বিকলাঙ্গ হয়ে যাওয়া বা ক্যান্সার বা কোষের অনিয়মিত বিভাজন, যেটাকে আমরা ক্যান্সার হিসাবেই জানি, একই সাথে আমাদের যে মানসিক বিকারগ্রস্ত হয়ে যাওয়া, অর্থাৎ পাগল সন্তান জন্ম নেয়া বা প্রতিবন্ধী সন্তান জন্ম নেয়া, এই জন্ম নেওয়ার পিছনে কিন্তু এই জিএমও প্রোডাক্ট বা জিএমও শস্য দায়ী। তো এই রকম শস্যের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু কঠোর স্বাস্থ্য ও পরিবেশগত বিষয় বিবেচনা করে নিষেধাজ্ঞা জারি করতে পারবে না, যে কারণে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যগত ঝুঁকিও এখানে থাকবে। দীর্ঘমেয়াদে এই জিএমও ফসলের আগ্রাসন বাংলাদেশের নিজস্ব ও বৈচিত্র্যময় স্থানীয় ফসলকে বিলুপ্ত করে ফেলবে। এটি দেশের সামরিক জীববৈচিত্র্য এবং মাটির স্বাস্থ্যের উপরেও ঝুঁকি তৈরি করবে। এক কথায় যদি আমরা বলতে যাই, তো আমেরিকার মতো একটি কৃষি ভর্তুকি প্রধান দেশের সাথে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের প্রান্তিক কৃষকদের এবং উদীয়মান কৃষিভিত্তিক শিল্পকে এক অসম প্রতিযোগিতায় ঠেলে দিয়েছে। অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশের কৃষিকাজের জন্য
বা কৃষিকাজ করার মতো লোক পাওয়া যাবে না। দেখা যায় যদি আমদানি করা হয় সেক্ষেত্রে 1 কেজি আলুর দাম পড়বে 4 টাকা, আর যদি দেশীয়ভাবে উৎপাদন করা যায় সেক্ষেত্রে 1 কেজি আলুর দাম পড়বে 10 টাকা। কাজেই এই অসম একটি বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশি কৃষকরা টিকতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শিক্ষিত হতে পারেন, কিন্তু তিনি শিক্ষিত এবং তিনি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পা চাটা একজন মানুষ। তিনি আসলে যথেষ্ট মেধাবী, কিন্তু তিনি সেই মেধাকে দেশপ্রেমের সাথে সমন্বয় ঘটাননি। তিনি সবসময় চেয়েছেন তার নিজের দলকে, নিজের পাল্লাকে ভারী করতে। নতুবা একজন দেশপ্রেমিক মানুষের কাছে এই রকম একটি অসম প্রতিযোগিতা করে দেশের মানুষকে বিপদে ফেলার মতো কাজ কোনো দেশপ্রেমিক মানুষ করতে পারেন না। ওনাদের শিক্ষিত সোসাইটির এই চামচামি, এই লেজুর বৃত্তি এবং এই পা চাটাচাটির কারণেই কিন্তু দেশ বিপদে পড়ে। তো ভবিষ্যতে বাংলাদেশের মানুষ ইউনূসকে ওইভাবেই বিচার করবে যে কাজগুলো তিনি করে গেছেন। এমনও হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কময় অধ্যায়ের একজন নায়ক হিসাবে, অর্থাৎ চরম কলঙ্কজনক খলনায়ক হিসাবে বাংলাদেশের অধ্যায়ে রয়ে যাবেন চিরকাল। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।